আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন, র্যাবকে বিলুপ্তির সুপারিশ। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন, শহীদ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময়। ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য অধিদপ্তর প্রতিষ্ঠায় তারেক রহমানের প্রতিশ্রুতি, শিক্ষা, স্বাস্থ্য, ঋণ ও পরিবহন সুবিধা বাড়ানোর অঙ্গীকার। শোক, শ্রদ্ধা, ভালোবাসায় প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে শেষ বিদায়, কবির স্মৃতি সংরক্ষণ ও সম্মাননা জানানোর উদ্যোগ। এবং রংপুরের মিঠাপুকুরে বেড়েছে শিক্ষিত তরুণদের করা নার্সারির চারার চাহিদা, সরকারের পৃষ্ঠপোষকতা চান উদ্যোক্তারা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিগত 16 বছরে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। একই সাথে বাহিনী হিসেবে র্যাবকে বিলুপ্তির সুপারিশও করেছে কমিশন। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রথম প্রতিবেদন জমা দিয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশন এই কথা জানায়। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সত্যের উন্মোচন শীর্ষক প্রতিবেদনটি ডক্টর ইউনূসের কাছে হস্তান্তর করে। কমিশন জানিয়েছে, গুমের ঘটনায় প্রাথমিকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক সহ নিরাপত্তা বাহিনী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও সাবেক এনটিএমসি প্রধান বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং মোহাম্মদ হারুনুর রশিদেরও সংশ্লিষ্টতা পেয়েছে কমিশন। প্রতিবেদন জমা দেওয়ায় কমিশনকে ধন্যবাদ জানিয়ে সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শহীদ পরিবারের সদস্যদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। চকরমালিথার রিপোর্ট। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ বেদিতে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদ এবং শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ এবং অতিথির সঙ্গে এর পরপরই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা শহীদ বেদিতে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিউগলে তখন বেজে ওঠে করুণ সুর। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শহীদ বেদি থেকে নেমে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান, সামরিক ও সরকারি কর্মকর্তা, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। চকর মালিথা, চ্যানেল আই,
ঢাকা। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদদের আত্মত্যাগে বলীয়ান হয়ে তাদের স্বপ্নের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের অনুপস্থিতি নিয়ে তিনি বলেন, গণতন্ত্র হত্যা করে জনবিচ্ছিন্ন হয়েছে বলে আওয়ামী লীগের এমন পরিণতি। রাহুল রয়ের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষের ঢল। স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন, দেশের জন্য, জাতির জন্য, তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশে একটি আধুনিক একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো এবং সর্বশক্তি আমরা নিয়োগ করব। শহীদ বুদ্ধিজীবী দিবসে অনুপস্থিত আওয়ামী লীগ, এ নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী ও স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পাকিস্তানিদের আত্মসমর্পণ প্রস্তুতের সময় দেশকে পদানত করতে একটি গোষ্ঠী বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীতে আলোচনা সভায় তিনি বলেন, জহির রায়হানের নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচন করা গেলে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সব তথ্য পাওয়া যাবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, ভারতের আধিপত্য প্রতিষ্ঠা করতে জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। 14 ডিসেম্বরে বুদ্ধিজীবীদের কারা হত্যা করল, রহস্যে ঘেরা এই বুদ্ধিজীবী হত্যার প্রকৃত রূপ, প্রকৃত হত্যাকারী খুঁজে বের করার কাজটা মনে হয় এখনো সম্পন্ন হয়নি। এই জাতিকে, বিশ্লেষকদেরকে, গবেষকদেরকে, চিন্তাশীলদেরকে, মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য যুদ্ধ করেছিলেন, আধিপত্যবাদীদের হাত থেকে এই দেশকে যারা অখণ্ড স্বাধীন জাতীয় সত্তায় পরিণত করতে এখনো জান প্রাণে লড়াই করে যাচ্ছেন, তাদের বিবেচনার জন্য আমি এই বিশ্লেষণটা বিবেচনার জন্য রাখছি। তারা বিবেচনা করবেন এবং প্রকৃত হত্যাকারী কারা হতে পারে সেটা এখনো আমাদের চিহ্নিত করার সুযোগ আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে। তাদের মর্যাদাকর জীবনের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, ঋণ ও পরিবহন সুবিধা বাড়ানো হবে। আগে প্রতিবন্ধীরা রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। পরাগাচিমের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে প্রতিবন্ধীদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মত বিনিময়। রাজধানীর এলজিইডি মিলনায়তনে অংশ নেন বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিবন্ধীরা। ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিবন্ধীদের বক্তব্য শোনার পর তাদের নানা বিষয় নিয়ে কথা বলেন তারেক রহমান। আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। গত 16 বছর ধরে আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করেছি, সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ রাষ্ট্রীয় সহায়তা থেকে হয়েছেন বঞ্চিত এবং আপনারাও তার ব্যতিক্রম নন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই বা গড়ার পরিকল্পনা করি যেখানে প্রতিটি মানুষ তার সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাবেন। আগামীর বাংলাদেশে শারীরিক সীমাবদ্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের শিকার না হতে হয়, পিছিয়ে না রাখে। তারেক রহমান বলেন, অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সমাজ গড়তে হলে প্রতিবন্ধীদের সাথে নিয়েই পথ চলতে হবে। নির্বাচিত বিএনপি সরকার নিশ্চিত করার চেষ্টা করবে অবশ্যই দেশের অন্যান্য সকল নাগরিকের মতন আপনাদের নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা সঠিকভাবে এবং সমানভাবে পৌঁছে দেওয়ার। আপনাদের চিকিৎসা, শিক্ষার সুযোগ, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং দেশের প্রতিটি স্থাপনা ও যাতায়াত ব্যবস্থাকে
আপনাদের জন্য অ্যাক্সেসিবল করে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। আমাদের চিন্তার মধ্যে আছে একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া। ইচ্ছাশক্তি ও মেধা কখনো শারীরিক সীমাবদ্ধতায় হার মানে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। জানাজার নামাজে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেছেন তার অমর কবিতার পংক্তিমালাগুলো চিরদিন পাঠক হৃদয়ে অম্লান হয়ে থাকবে। সরকারের পক্ষ থেকে কবি হেলাল হাফিজকে শ্রদ্ধা জানানো হয়েছে। কবির স্মৃতি সংরক্ষণ ও তাঁকে মরণোত্তর সম্মাননা জানানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শাকির আদ্দিনের রিপোর্ট। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এমন অমর পংক্তিমালা রচয়িতা কবি হেলাল হাফিজ। অনবদ্য কিছু কবিতা তাকে বাংলা সাহিত্যে উচ্চ আসনে স্থান করে দিয়েছে। শনিবার সকাল 11টায় কবি হেলাল হাফিজের মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। জানাজা নামাজে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি। হেলাল হাফিজকে তো আমরা 21শে পদক বা স্বাধীনতা পদক কখনো দেইনি, ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল, কিন্তু ওনাকে দেওয়া হয়নি। ফলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে কী করার আছে আমরা সেটা দেখব। কাজের স্বীকৃতি হিসেবে 2013 সালে কবি হেলাল হাফিজ বাংলা একাডেমি পুরস্কার সহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। সবসময়ই ওই তার রুমে একাকিত্বটা সে খুব পছন্দ করত। ওনার মধ্যে আমাদের পিতার প্রতিচ্ছবিও দেখতে পেতাম, নির্দ্বিধায় ওনাকে সব কিছু বলতে পারতাম। উনি বলতেন, দেখো আমাকে মানুষ ভালোবাসে, আমার কবিতা ভালোবাসে, আমি আমার পুরস্কার পেয়ে গেছি, আমাকে আলাদা করে আর কোনো পুরস্কারের দরকার নেই। জোহরের নামাজের পর জাতীয় প্রেস ক্লাবে তার দ্বিতীয় জানাজা নামাজে অংশ নেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, কবির সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। কবি হেলাল হাফিজ ছিলেন আমাদের যৌবনের কবি, আমাদের মিছিলের কবি, আমাদের প্রোটেস্টের কবি, আমাদের অ্যাক্টিভিজমের কবি। একটা কবি কি চান? একটা কবি চান তার লেখাগুলো মানুষের হৃদয়ে থাকুক। উনি তার লেখাগুলো আমাদের হৃদয়ে একদম সেঁটে দিয়েছেন। কবি হেলাল হাফিজ লেখালেখির পাশাপাশি যুগান্তর সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বাংলাদেশের যে একটা নতুন বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, সেই প্রত্যয়ে অঙ্গীকারে হেলাল হাফিজের কবিতা আমাদের উজ্জীবিত করেছে। বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় কবি হেলাল হাফিজকে। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, গণ অভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেইমানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, এমনকি প্রধান উপদেষ্টাকেও না। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে তিনি জুলাই অভ্যুত্থানে পুলিশ সদস্যদের যারা গণহত্যায় জড়িত তাদের বিরুদ্ধে মামলা নেওয়ার আহ্বান জানান। এর আগে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন সার্জিস। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজশাহী বিভাগের শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রতিটি শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়। শুধু বাংলাদেশ পুলিশ নয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই, আমরা কারো অন্ধ দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। আমরা বিবেকবোধ বেঁচে দেওয়া ওই প্রজন্ম নয়। 2018 সালে প্রথম কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বর্তমানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জড়িয়ে যান রাজনীতিতে। গ্রেফতারের পর পুলিশের নির্মম নির্যাতনের ব্যথা বয়ে বেড়াচ্ছেন এখনো। জেলখানায় বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত সদস্যদের আন্তরিকতা ও সেবা তাকে জেল জীবনের একাকিত্ব কাটাতে সহায়তা করেছিল। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের বিশেষ প্রতিবেদন। তরুণ রাজনীতিবিদ
রাশেদ খানের রিমান্ড ও জেল জীবনের কথা জানাচ্ছেন মাসুর শাকিল। নিম্নবিত্ত পরিবারের মেধাবী সন্তান রাশেদ খান পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগে। সরকারি চাকুরিতে কোটা সংস্কারে 2018 সালের প্রথম আন্দোলনে জড়িয়ে আওয়ামী সরকারের রোষানলে পড়েন। গ্রেপ্তার হয়ে শিকার হয়েছিলেন নির্মম পুলিশি নির্যাতনের। এডিসি ইস্তিয়াক সাইবার ক্রাইম ইউনিটের একটি ইউনিটের তিনি দায়িত্বে ছিলেন। তার রুমে আমাকে ঢুকালো। তো তার রুমে ঢুকানোর সাথে সাথে তিনি মানে চেয়ারে বসেছিলেন টেবিলের সামনে। তিনি চেয়ার থেকে উঠে এসেই আমার অন্ডকোষে লাথি মারলেন, মুখে গায়ে ঘুষি, মানে লাথি যা খুশি তাই করতে থাকলেন। মানে কোনো প্রশ্ন করে না, কিচ্ছু না, জাস্ট একটা কথা বলেছিলেন যে চেয়ারে তো চোরের মতন, তার কত বড় ক্ষমতা, তুই শেখ হাসিনাকে কটূক্তি করেছিস। একজন এসআইকে বললো যে আমার হাতটা বাঁধার জন্য, এবং আমার চোখ বাঁধলো, আমার মুখ গামছা দিয়ে বাঁধলো, চোখ এবং মুখ দুটাই বাঁধার পরে পুলিশের যে বড় মোটা লাঠি সেটা দিয়ে আমাকে লাগাতার মারলেন। প্রায় আমার যতদূর মনে পড়ে যে আধা ঘন্টা মতন আমাকে একটানা মারলেন। আমি যতবার পড়ে যাচ্ছি, অজ্ঞান হচ্ছে, আমাকে ততবার তুলছে আর মারছে। আমি যখন দাঁড়াতে পারছি না তখন আরো বেশি মারছে। আমার বাবা কত স্বপ্ন দেখাচ্ছিল আমার সন্তানের মুক্তির দাবিতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছিলেন রাশেদের মা। ফ্যাসিস্ট সরকারের ভয়ে বেশিরভাগ মানবাধিকার বুদ্ধিজীবী তার পাশে সে সময় দাঁড়ায়নি বলে অভিযোগ করেন তিনি। আসিফ নজরুল স্যার ছাড়া ওইভাবে কেউ আমার পাশে দাঁড়ায়নি। তারা এখন কেউ কেউ উপদেষ্টা হয়েছেন। আরেকজন মানুষ আমার মার পাশে দাঁড়িয়েছিলেন, তিনি হলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। জাফরুল্লাহ স্যার, ব্যারিস্টার মইনুল ইসলাম এবং কামাল হোসেন স্যার তারা সিদ্ধান্ত নিলেন যে তারা কোর্টে যাবেন, নিম্ন আদালতে। তো তারা নিম্ন আদালতে আমার মা সহ আমাদের পরিবারের যারা ছিল তাদের সাথে গেলেন। ছাত্র অবস্থায় জীবনের প্রথম জেল অভিজ্ঞতা দুর্বিষহ হলেও বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত কিছু সদস্যের আন্তরিকতা তার বন্দি জীবনে কিছুটা স্বস্তি দিয়েছিল। জেলের ভিতর দেখেছি যে বিডিআর ভাইটা কত কষ্টে আছে। আমি চাই যে তাদের জামিন দেওয়া হোক। তারা শুধুমাত্র জামাত শিবির করার কারণে তাদেরকে এইভাবে আসলে জেলে বন্দী করে রাখা হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদের দাবি, কোটা সংস্কারে তাদের আন্দোলনের ধারাবাহিকতায় 24 জুলাই আগস্টে নতুন এক আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিদায় নিয়েছে। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলেও মনে করেন রাশেদ খান। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। 9 বছর আগে রংপুরের মিঠাপুকুরে একদল শিক্ষিত তরুণ কৃষকের ফসল ফলানোর সময় বাঁচাতে এবং ভালো ফলনের নিশ্চয়তা দিতে প্রতিষ্ঠা করেছিলেন আধুনিক নার্সারি। গুণগত মান বজায় রাখায় দেশের সর্ব অঞ্চলের কৃষকের কাছে নার্সারিতে উৎপাদিত চারার চাহিদা বেড়েছে। তারই ধারাবাহিকতায় সেই নার্সারি সম্প্রসারিত হয়েছে বহু গুণে। উদ্যোক্তারা বলছেন, সবজি ফসলের আধুনিক নার্সারির জন্য প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। গুণগত মানসম্পন্ন চারা পেলে কৃষকের যেমন চারা উৎপাদনের জন্য অতিরিক্ত সময় নষ্ট হবে না, চারার মান নিয়েও থাকবে না কোনো সংশয়। এই চিন্তা থেকে 2015 সালে রংপুরের মিঠাপুকুর উপজেলার মলংহাট গ্রামে গড়ে তোলা হয় সবজি ফসলের এক আধুনিক নার্সারি। আমাদের এখন শুধু পলিশেড আছে 5 একরে। আগে আমরা 278 একর জমিতে চারা সরবরাহ করতাম ম্যানুয়ালি, এখন সেটা প্রায় 8000 হেক্টর জমিতে। আমরা তখন আমাদের চারার প্রোডাকশন ক্যাপাসিটি ছিল হলো 8 লাখ, বাট এখন প্রায় 68 লাখ পার মান্থ। জলবায়ু পরিবর্তনের এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে বাণিজ্যিক উদ্যোক্তা থেকে সাধারণ কৃষক সবার কাছেই সুস্থ চারার চাহিদা বাড়ছে। তবে উদ্যোক্তারা বলছেন, এক্ষেত্রে প্রয়োজন সরকারের নীতি সহায়তার। শেড নেট, ইনসেক্ট নেট, পলিফিল্ম বা মালসিং ফিল্ম, তো এই জিনিসগুলো সবে কিন্তু ইম্পোর্ট হয়ে আসে। ভেরি ইন্টারেস্টিংলি, এটা কিন্তু এগ্রিকালচার প্রোডাক্ট হিসেবে ইম্পোর্ট হয় না, যাতে আমাদের এখানে প্রায় ডিউটি দিতে হয় হলো 89.32%। আমরা বলি এটাকে এগ্রিকালচার পণ্য হিসেবে দেওয়া হোক, যে ডিউটি ফ্রি করে দেওয়া হয়ে যাক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য এগ্রিকালচার। কৃষিতে প্রযুক্তির বিকাশ ঘটলেও এখনো পর্যন্ত দেশে সুস্থ বীজ এবং চারার সংকট রয়ে গেছে। জলবায়ুর অভিঘাত এই সংকটকে আরও প্রকট করে তুলছে। এরকম প্রতিষ্ঠানগুলো এই জাতীয় সুস্থ সবল চারা উৎপাদন করে কৃষক পর্যায়ে সরবরাহের যে উদ্যোগটি নিয়েছে তা ইতিমধ্যে দেশব্যাপী সাড়া ফেলেছে, যা আগামীর কৃষির জন্য অনেকটাই কার্যকর ভূমিকা রাখবে। রংপুরের রানীপুকুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারের আয়োজন আই স্পোর্টস। প্রিয় দর্শক, আরিফ চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আই স্পোর্টসে। এবার অন্যান্য প্রসঙ্গ।
মহান বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ সংগঠন। রাজধানীর গুলশানের একটি হোটেলে কনসার্টের থিম সং প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সবার আগে বাংলাদেশের আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ভিনদেশি সংস্কৃতিকে বিসর্জন দিয়ে দেশীয় সংস্কৃতির প্রসারে কাজ করবে সবার আগে বাংলাদেশ। এর অংশ হিসেবে 16 ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দুপুর 12টায় শুরু হবে কনসার্ট, চলবে রাত 10টা পর্যন্ত। দেশবরেণ্য শিল্পীরা এতে অংশ নেবেন, পরিবেশন করবেন দেশের গান, লালনগীতি, পল্লীগীতি ও আধুনিক গান। এছাড়াও থাকবে ব্যান্ড সঙ্গীত। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। সাউথ কোরিয়ার সামরিক আইন জারিকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে অভিশংসন, ভারপ্রাপ্ত দায়িত্বে প্রধানমন্ত্রী হান ডাক-সু। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। দুর্নীতিবাজদের বিচারে চাবুকের আইন করা উচিত বলে মন্তব্য করেছেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। বিকেলে উত্তরায় অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির প্রথম সম্মেলনে এই কথা বলেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার। সম্মেলনে অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুইয়াকে আহ্বায়ক, 11 জনকে যুগ্ম আহ্বায়ক ও আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। যখন সমস্যাটা সাধারণ মানুষের বোধগম্যের ভিতর এসছে, তারা অনুমান করতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে এটা একটা সমস্যা, তাহলে এর সমাধান নিশ্চয়ই হবে। একটু সময়ের দরকার। যারা দুর্নীতি করেছেন তাদের বিচারের জন্য অত প্রহসন করার দরকার নেই। বাড়িতে টাকা পাওয়া গেছে, প্রশ্ন করবেন যে টাকাটা কি করে পেলেন। যদি ভালো উত্তর পান ছেড়ে দেবেন, তা না হলে সঙ্গে সঙ্গে পানিশমেন্ট। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনায় 3 মাস মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রাম পিপিজিএম সার্টিফিকেট পেলেন 40 জন কর্মজীবী। বৈশ্বিকভাবে মানবিক ও প্রাকৃতিক সংকট এবং মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় কাজের পাশাপাশি একাডেমিক জ্ঞান অর্জনের স্বীকৃতিতে তারা এই সার্টিফিকেট পেলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন আয়োজিত পিপিডিএম এর 2 দশক পূর্তি উদযাপন ও সার্টিফিকেট প্রদান উপলক্ষে অনুষ্ঠানে সরকারি বেসরকারি চাকরিজীবী, আইএনজিও ও এনজিও প্রতিনিধিদের সার্টিফিকেট তুলে দেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে, ডেনিস রিফিউজি কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর সুমিত্রা মুখার্জি ও অন্যরা। পরে বিশ্ববিদ্যালয়ের রুফটপে পিপিজিএম কোর্সের 20 বছর পূর্তি উদযাপন করা হয়। ব্র্যাক ইউনিভার্সিটি এটি চমৎকারভাবে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট একটি সার্টিফিকেট কোর্স শুরু করেছে এবং সেটি পরে আজকে তারা একটি গ্র্যাজুয়েশন কোর্সেও রূপান্তর ঘটিয়েছে এবং হোপফুলি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের অনুমতি পেলে তারা এটিকে আগামী বছর থেকে শুরু করতে যাচ্ছে। তো এটি খুব প্রণিধানযোগ্য ঘটনা বাংলাদেশের একাডেমিক এরিনার মধ্যে। ক্রাইসিস রেসপন্সের যে একাডেমিক দক্ষতা এবং নলেজ যেটি তারা গ্যাদার করবে, এটি শুধুমাত্র রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্সেই নয়, গ্লোবালিও তারা কাজ করার দক্ষতা অর্জন করবেন এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। সাউথ কোরিয়ায় আকস্মিক সামরিক আইন জারি করাকে কেন্দ্র করে অভিশংসিত হলেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। শনিবার ইয়নের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের ভোটাভুটিতে 300 জনের মধ্যে 204 জন আইন প্রণেতা পক্ষে ভোট দেন। এর ফলে ইয়ন প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ ও প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার কথা। এ বিষয়ে সাউথ কোরিয়ার সাংবিধানিক আদালত পার্লামেন্টের ভোটের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। ইয়নের ভাগ্য নির্ধারণের জন্য আদালতের হাতে 180 দিন সময় আছে। দেশে সামরিক আইন জারির কারণে দ্বিতীয়বারের মতো অভিশংসন ভোটের মুখোমুখি হন সাউথ কোরিয়ার এই প্রেসিডেন্ট। ইয়নের রক্ষণশীল দল পিপলস পাওয়ার পার্টি প্রথম অভিশংসন ভোট বয়কট করে। 3রা ডিসেম্বর সামরিক শাসন জারির সিদ্ধান্ত নেওয়ার 6 ঘন্টার মধ্যেই প্রবল বিরোধিতার মুখে প্রেসিডেন্ট ইয়ন সেটি প্রত্যাহারে বাধ্য হন।
আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আইস্ক্রিনে প্রদর্শন হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স প্রযোজিত চলচ্চিত্র শরতের জবা। 12 ডিসেম্বর বিকাল 3টা থেকে আইস্ক্রিনে দর্শক উপভোগ করছেন কুসুম শিকদার পরিচালিত প্রথম এই চলচ্চিত্র। নিজের লেখা বই অজাগতিক ছায়া থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। কুসুম শিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াস রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহীদুল আলম সাচ্চু ও অন্যরা। এবার কৃষি সংবাদ। খাগড়াছড়িতে 5 দফা বন্যার পরও হাল ছাড়েননি চাষিরা। অবশেষে আমন ধান ঘরে তুললেও আগের মতো লাভ হয়নি বলে জানান তারা। তবে ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষক। খাগড়াছড়ির প্রতিনিধি আজহার হীরার তথ্য ভিডিওচিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। গেল মৌসুমে অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে 5 দফা প্লাবিত হয় আমনের ক্ষেত। এতে রোপা আমনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পরও হাল ছাড়েনি চাষিরা। প্রতিকূলতার মাঝে ফসল ঘরে তুলতে পেরে খুশি তারা। আগের বারে জ্বালা যেটা ফেলেছি ওইটা সব নষ্ট হয়ে গেছে, পরের বারে আবার জ্বালা ফেলে লাগাছে। মোটামুটি মিডিয়াম হয়েছে, বেশিও হয় না, আগের মতন হয় নাই। 5 বার বইটার পরে একটু চারা যেটা আছে এগুলা এখন উঠছে, কোনোরকম সার দিয়া এখন আগের মতো হয় না এখন। তারপরে যে জায়গাতে এক কানিতে 100 ধান পাই, এখন 60-70 ধরে না, খরচে টাকা উঠবে না, কোনো রকম 19-20 হবে আর কি। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার পাশাপাশি পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 2000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কৃষকদেরকে আমরা পরবর্তীতে আমাদের এই যে রবি মৌসুমে তাদেরকে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি, বীজ, সার এবং নগদ টাকা আমরা অর্থ সহায়তা দিয়েছি। এবং তাদের মধ্যে যারা বোরো ধান করবে তাদেরকে কিন্তু আমরা অগ্রাধিকার দিয়েছি। কৃষকদের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প চাষের পরামর্শ দিচ্ছেন কৃষি সংশ্লিষ্টরা। সুব্রত গাইন, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। পানি নিষ্কাশনের নালা দখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতায় কুষ্টিয়ায় 510 একর জমি। এতে ফসল উৎপাদন ব্যাহত হয়, হুমকিতে খাদ্য নিরাপত্তা। স্থানীয়দের অভিযোগ, দাবি জানালেও দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কোনো বিভাগ। তবে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবে অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ যেমন বাড়ছে, তেমনি দখল দূষণে কমেছে জলাধার সহ খাল নালা। ফলে জলাবদ্ধতা সহ নানান দুর্ভোগে নাজেহাল জনজীবন। অব্যবস্থাপনা ও দূষণে স্থায়ী জলাবদ্ধতায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দালালপুর, সটকি, শিলাইদহ সহ বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ ও জমি। নালা ভরাট করে কেউ গড়েছেন বসতি, আবার বাঁধ দিয়ে অনেকেই করছেন মাছ চাষ। রাস্তা হচ্ছে ব্লক করে ফেলেছে পথটা, ওই জন্য পানি বাড়ায় না, এখন এই বিলটা শুকায় না। মাঠে ফসল খুব ভালো হয় না, 1 বছর ধান হয়, শাক মাছ তুলে মানুষ খাচ্ছে। আমাদের খাল বিল হলে পরে সব থেকে ভালো হয়। আমার প্রয়োজন হলে খালের, খাল হলে পরে 2-3 দিন ধান আমরা আবাদ করা যায়। এতে প্রতি বছর ব্যাহত হচ্ছে প্রায় 20 কোটি টাকার শস্য উৎপাদন। সাময়িক জলাবদ্ধ থাকে, অর্থাৎ এখানে আমরা রবি মৌসুমে আমরা ফসল ফলাইতে পারি, কিন্তু রবি মৌসুম ব্যতীত বাকি যে 2 মৌসুম, খরিফ 1 খরিফ 2, এতে কোনো ফসল হয় না। তবে খাল খনন সহ পানি নিষ্কাশনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। যেসব জায়গায় জলাবদ্ধতা রয়েছে সেগুলো নিয়ে আমরা কার্যকর ভূমিকা রাখার জন্য বিএডিসি তারা যে আমাদের যে সেচ প্রকল্পগুলি আছে বা সেচ কার্যক্রম এগুলো আরও বেশি জোরদার করে যেন আগামীতে এই জলাবদ্ধতাটা না হয়। শুধু আশ্বাস নয়, দুর্ভোগ লাঘবে খাল খননে কার্যকর ব্যবস্থার দাবি ভুক্তভোগী হাজারো মানুষের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদে আবারও বিরতি নিচ্ছি।
আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক চায়, সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যে এই সরকার কাজ করে যাচ্ছে। দুপুরে নরসিংদীর বেলাভূতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বাংলাদেশ ভালো সম্পর্ক চায়, তবে সেটা দুপক্ষেরই সমান ও স্বার্থের ভিত্তিতে। ছাত্র জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তারা। অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তনের পরে ছিল। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে। দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে, দুই পক্ষের স্বার্থই আছে দুই পক্ষের সাথে, সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমি আশা করি যে এই অস্বস্তি কেটে যাবে, আমরা সবার সাথেই ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া। চট্টগ্রামে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ জুলাই বিপ্লবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পেছনে 70 জনের মরদেহ দাফন করে তারা এমন মানবতা বিরোধী অপরাধ করেছে, যে কারণে আজ তাদের দলের কেউ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে আসতে পারেনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান, দৈনিক আজাদী সম্পাদক এম.এ. মালেক, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব হাসান সহ বিচারক, পুলিশ, সাংবাদিক ও শিক্ষাবিদ। কি করেছেন যদি আপনারা শুনেন তাহলে আরো আপনাদের গায়ের লোম শিউরে উঠবে। বন্ধুরা, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পিছনে বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান হয়েছে। সেই কবরস্থানে এক একটি কবরে 70-80 জনের লাশ দাফন করা হয়েছে জুলাই বিপ্লবে। আমরা সেই প্রজন্মের রক্তের ঋণ পরিশোধ করার জন্য মানবাধিকার কর্মী হিসাবে বাংলাদেশের রাজপথে অতন্ত্র প্রহরীর মতো থাকব। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি দূর করতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন বলে মনে করেন অধ্যাপক ডক্টর ম তামিম। এজন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর বাস্তবায়ন আলাদা কর্তৃপক্ষের মাধ্যমে করার পরামর্শ দেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে বিদেশি বিনিয়োগ সহজ হবে না। এতে স্পিকারের দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কে চ্যাম্পিয়ন হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর রানার আপ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য তেল ভিত্তিক বিদ্যুৎ ছাড়া আর কোনো উপায় কিন্তু নাই। কিন্তু 12 সাল 13 সালের পরের থেকে আর রেন্টাল কুইক রেন্টাল দেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। এলএনজি আমাদের দরকার আছে এবং তখনও ছিল, আমি মনে করি এটা এখনো দরকার আছে, কিন্তু একটাকে বাদ দিয়ে আর একটা না। আমরা নিজস্ব গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য কোনো চেষ্টাই করলাম না, শুধু এলএনজির দিকে গেলাম। এটা ডেফিনেটলি একটা বড় ধরনের ভুল ছিল, ভ্রান্তি ছিল এবং অপরাধ ছিল। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে প্রশাসন বিভাগের উপাচার্য অধ্যাপক সাইদ ফেরদৌসের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন ব্যানার প্রদর্শন করা হয়। সাইবার আক্রমণের আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে সিটিএফ অনলাইন প্রথম এজাইল সাইবার ড্রিল 2025 শুরু হচ্ছে। সাইবার সিকিউরিটি পেনিট্রেশন টেস্টিং ল্যাবরেটরি ও এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের যৌথ উদ্যোগে আগামী 26 ফেব্রুয়ারি শুধুমাত্র বাংলাদেশে অবস্থিত কর্পোরেট কোম্পানি, প্রতিষ্ঠান,
MFI সংস্থা এবং আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত উপলক্ষে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, সাইবার সিকিউরিটির ঝুঁকি বিবেচনায় দেশের সব কর্পোরেট কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে সাইবার আক্রমণের আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করা সহ নিয়মিত সাইবার সিকিউরিটি পেনিট্রেশন টেস্টিং জরুরি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বদ্ধভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন, শোক র্যালি ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে রংপুর নাট্য ফোরাম। সংগঠনের আহ্বায়ক চৌধুরী মাহমুদুন নবী ডলারের নেতৃত্বে নগরীর টাউন হল থেকে শোক র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে রংপুরের একাধিক নাট্য সংগঠনের শিল্পীরা অংশ নেন। কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনে অংশ নেন নাট্যশিল্পীরা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ আসলাম ভূঁইয়া ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। জোহরের নামাজের পর বাড়িধারা DOHS মসজিদে আসলাম ভূঁইয়া জানাজার নামাজ হয়েছে। পরে তাকে বরানী কবরস্থানে দাফন করা হয়। ডক্টর আসলাম ভূঁইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে অধ্যাপনা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। পিপলস ইউনিভার্সিটি ও বাংলাদেশের উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি। দেশের সংস্কৃতি অঙ্গনেও ভূমিকা রেখেছেন ডক্টর আসলাম ভূঁইয়া। এবার খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন, র্যাবকে বিলুপ্তির সুপারিশ। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন, শহীদ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময়। ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য অধিদপ্তর প্রতিষ্ঠায় তারেক রহমানের প্রতিশ্রুতি, শিক্ষা, স্বাস্থ্য, ঋণ ও পরিবহন সুবিধা বাড়ানোর অঙ্গীকার। শোক, শ্রদ্ধা, ভালোবাসায় প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে শেষ বিদায়, কবির স্মৃতি সংরক্ষণ ও সম্মাননা জানানোর উদ্যোগ। এবং রংপুরের মিঠাপুকুরে বেড়েছে শিক্ষিত তরুণদের করা নার্সারির চারার চাহিদা, সরকারের পৃষ্ঠপোষকতা চান উদ্যোক্তারা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল i online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।